বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে প্রথম বর্ষের তোমরা যারা রয়েছো 2020-21 শিক্ষাবর্ষে, আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস শুরু হয়েছে, যে আজকে আমি ইকুয়েশনের উপর আলোচনা করব। হিসাব বিজ্ঞান একটা স্ট্যান্ডার্ডের উপর প্রতিষ্ঠিত। এই স্ট্যান্ডার্ড হলো হিসাব বিজ্ঞানে আসলে ইকুয়েশনের বিকল্প নেই। তাহলে এই ইকুয়েশনের উপরেই মূলত আমরা আলোচনাটা এই জন্যই রেখেছি। আর একটা মনে রাখতে হবে, আমি বিষয়টা হিসাব বিজ্ঞান শেখার ক্ষেত্রে আমরা বেসিক বিষয় শিখে যাব। অর্থাৎ আমরা যদি বেসিক বিষয়টা শিখতে পারি তাহলে নিশ্চয় করে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো আমাদের হিসাব বিজ্ঞান শিখতে আর কোনো কষ্ট হবে না। অর্থাৎ হিসাব বিজ্ঞানের এনভায়রনমেন্টটা শিখতে হবে। হিসাব বিজ্ঞান কোন কোন উপাদানগুলো নিয়ে হিসাব বিজ্ঞান আসলে প্রতিষ্ঠিত, এবং ওই উপাদানগুলো যদি আমরা জানি এবং সুন্দর হবে। এই হলো আমাদের মূল বিষয়, হলো যে হিসাব বিজ্ঞান আমরা যে এনভায়রনমেন্টের উপর, এই এনভায়রনমেন্টটা আসলে আমরা আলোচনায় বলছিলাম। যেমন যে একটা পুকুরে আমি যদি 10 শ্রেণীর মাছ, এবং এই বিষয়ে আমার রুই, কাতলা, মৃগেল এইভাবে যদি আমি 10 প্রকার মাছ ছাড়ি, আর আমি যদি বলি কোন শ্রেণীর নিশ্চয় করে আমি বলতে পারবো যে এখানে হ্যাঁ রুই মাছ আছে, কাতল মাছ আছে, মৃগেল মাছ আছে, অন্যান্য আছে, আমি আমার জানা থাকলে আমি বলতে পারবো। ঠিক হিসাব বিজ্ঞান ওইভাবেই প্রতিষ্ঠিত, যে হিসাব বিজ্ঞানের কিছু এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টের উপরেই ডিপেন্ড করে মূলত হিসাব বিজ্ঞানটা হয়ে থাকে। তো আমাদের আসলে যেখান থেকে এই বেসিক বিষয় শিখতে হবে সেটাই হলো ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যেই মূলত পুরো হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত। এই জন্যই এ ইকুয়াল টু এল প্লাস ওই সি আই মাইনাস ই মাইনাস ডি। এখানে এ তো অ্যাসেট সম্পদ, এল লাইবিলিটিস দায়, ওই এখানে এসএসসি লেভেলে ই লেখা হয়। ই মানে ইকুইটি সত্তা, আর অনার ইকুইটি মালিকানা সত্ত্ব, যেটা বলে ওই লিখলে ভালো হবে, ই লিখলেও সমস্যা নেই। সি ক্যাপিটাল, আই রেভিনিউ ইনকাম যেটা বলা হয়, আই এক্সপেন্ডিচার ব্যয়, ডি ড্রয়িংস উত্তোলন, এই বিষয়টা। এখন কথা হলো হিসাব বিজ্ঞান আমাদের এই ইকুয়েশনের উপরে প্রতিষ্ঠিত কেন? আমরা জানি যে বর্তমান গ্লোবালাইজেশন যুগে হিসাব বিজ্ঞান নিশ্চয় করে একটা স্ট্যান্ডার্ডের উপরে প্রতিষ্ঠিত। বর্তমান গ্লোবালাইজেশন যুগে হিসাব বিজ্ঞান একটা স্ট্যান্ডার্ডের উপরে প্রতিষ্ঠিত। বিশ্বায়নে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে নিশ্চয় করে একটা দেশ, অর্থাৎ বাংলাদেশ হোক, ভারত হোক, নিজের উপর ডিপেন্ডেবল না। অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশের বিজনেস জড়িত, অর্থাৎ এক দেশের উপর অন্য একটা দেশ নির্ভরশীল। এইভাবে গোটা বিশ্বই এক দেশের উপর অন্য দেশে নির্ভরশীল। যেমন আমাদের দেশে তেল নাই, তাহলে তেল আসে কোন দেশে? কুয়েতে আছে, সৌদি আরবে আছে। তাহলে এই বিষয়ে আমরা তাদের উপর ডিপেন্ডেবল। অর্থাৎ বিজনেসটা এক দেশের সাথে অন্য দেশের উপরে ডিপেন্ডেবল হয়। তাহলে যদি ডিপেন্ডেবল হয়, তাহলে বিজনেস মানেই তো ক্যালকুলেশন, আর ক্যালকুলেশন মানেই তো হিসাব বিজ্ঞান। তাহলে আমি বাংলাদেশে বসে আমার হিসাব ব্যবস্থাকে আমি যেভাবে মেনটেন করব, ইন্ডিয়া এবং সৌদি আরব, কুয়েত, আমেরিকা, তারা যদি হিসাব ব্যবস্থা প্রচলন করে, প্রতিষ্ঠিত করে, তাহলে হিসাব বিজ্ঞানে কি থাকে না? স্ট্যান্ডার্ড থাকে না। এই জন্যই তো আমি এআইসিপি এর সংজ্ঞা দিয়ে শুরু করেছিলাম, যে গোটা বিশ্বটাকে হিসাব বিজ্ঞান
ইকুয়েশনে আনার জন্য, একটা স্ট্যান্ডার্ডে আনার জন্য, একটা ইউনিফর্মে আনার জন্য কাজ করে। তো ইউনিফর্মটা, স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ড হলো হিসাব বিজ্ঞানের আদর্শের উপরে গোটা বিশ্ব নির্ভর করবে যে এই ক্যালকুলেশনগুলো এভাবে হবে। সমরূপতা, এক দেশের হিসাব ব্যবস্থা অন্য দেশের হিসাব ব্যবস্থা মিলে যাবে কিছু বেসিক ব্যবস্থাপনার উপরে, তা না হলে তো বিজনেস মিলবে না। অর্থাৎ লেনদেনগুলো কিভাবে হবে, এই যে সার্বিক বিষয়কে একত্রিত করে হিসাব ব্যবস্থাকে সুন্দর করার জন্য আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম, তাই তো? তো আধুনিক হিসাব বিজ্ঞান আসলে আমরা নিশ্চয় করে জানি যে ইকুয়েশান দ্বারা প্রতিষ্ঠিত। এই কারণেই মূলত ইকুয়েশান নিয়ে আমাদের কথা বলতে হবে। ইকুয়েশান আমরা এসএসসিতে কিভাবে পড়েছি আমি জানি না, তো অর্থাৎ তোমাদের কথা বলছি। এনভায়রনমেন্টমূলক এখানে পড়াবো, উপাদান ভিত্তিক পড়াবো। তুমি যদি 100টা উপাদান জানো তাহলে হিসাব বিজ্ঞান পুরোটাই তোমার আয়ত্তে। হিসাব বিজ্ঞান শিখতে তখন কষ্ট হবে না। এই কারণে উপাদান ভিত্তিক হিসাব বিজ্ঞানটা শিখতে হবে। আর এইগুলোর জন্য কিছু প্রিন্সিপল প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ গোটা বিশ্বকে একত্রিত করে হিসাব ব্যবস্থা পরিচালনা করার জন্য কিছু প্রিন্সিপল প্রতিষ্ঠিত হয়েছে। প্রিন্সিপলগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, পরের ক্লাসে আলোচনা করব, বিভিন্ন জায়গায় আলোচনা করব। তবে মিনিমাম একটা প্রিন্সিপাল আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, আমি একটু স্মরণ করে দিতে চাই। সেটা হলো সত্তা ধারণা। সেটা কি ধারণা? সত্তা ধারণা। যাক, আমি দেখে নিই তোমরা ঠিক মতন রোলগুলো দিচ্ছ কি না। তোমরা রোলগুলো দিয়ে দিবা, সুন্দর করে রোল লিখে দিবা। ক্লাস দেখতে পাচ্ছ না তাই? আচ্ছা, ক্লাস দেখো, এখন দেখছো কি না আমাকে জানাও। তোমরা যদি দেখো, আমি আস্তে আস্তে আলোচনা করব, কোনো অসুবিধা নেই। যেটা বুঝবা না সে বিষয়ে আমাকে বলবে। এখানে ক্লাস দেখতে পাচ্ছ না, দেখো। যদি সমস্যা আমাকে আরেকটু জানাও, যদি দেখতে অসুবিধা হয়। এখন দেখো, আমি একটু বলেছি। তাহলে এখন আমরা বলেছিলাম যে সত্তা ধারণার কথা বলেছিলাম। সত্তা ধারণা নিশ্চয় করে মালিক এবং ব্যবসায় প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্তা। মালিক এবং ব্যবসায় প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্তা। এই সত্তাটা কিভাবে প্রতিষ্ঠিত আমরা নিশ্চয় করে একটু দেখিয়েছিলাম, একটু আজও দেখাই। এখানে এন্টারপ্রাইজকে ধরে নিলাম। এন্টারপ্রাইজ মানে প্রতিষ্ঠান, আর তৈরি করে পার্সন, ব্যক্তি তৈরি করে। তাহলে আমরা বলেছিলাম নিশ্চয় করে প্রতিষ্ঠান এবং ব্যক্তি সত্তা সম্পূর্ণ আলাদা। এই আলাদা সত্তা কিভাবে প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠানের তো কোনো কিছুই থাকে না, প্রতিষ্ঠান জিরো। প্রতিষ্ঠান তো আইনগত সত্তায় প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটা কি সত্তায় প্রতিষ্ঠিত? আইনগত সত্তায় প্রতিষ্ঠিত। তাহলে আর পার্সন তো ব্যক্তি সত্তা। তাহলে এই প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আসে, এই সম্পদগুলো আসে আসলে, অর্থাৎ যেটা আমরা ইন্টারনাল লায়াবিলিটিস বলি, আর একটা আমরা এক্সটার্নাল লায়াবিলিটিস। দুইটা লায়াবিলিটিস মিলে সম্পদটা তৈরি হয়। সম্পদটা কিভাবে তৈরি হয়? যেমন মালিক দিয়েছিল কত? 1 লক্ষ টাকা, 1 লক্ষ। এটা ইন্টারনাল লায়াবিলিটিস। আর এক্সটার্নাল লায়াবিলিটিস আমরা নিয়েছি 50,000। তাহলে এই হলো 1.5 লক্ষ টাকা সম্পদ তৈরি হলো প্রতিষ্ঠানে। এই সম্পদটা কোত্থেকে আসলো? মালিক দিয়েছে 1 লক্ষ, যেটা ওনার ইকুইটি 1 লক্ষ, আর 50,000 কত দিয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়া হয়েছে। তাহলে এই দুইটা মিলে, তাহলে দুইটা দায় মিলে কি তৈরি হচ্ছে? এখানে প্রতিষ্ঠানের সম্পদ তৈরি হচ্ছে। এইভাবে আইনগত দিক দিয়ে প্রতিষ্ঠানকে জীবিত করা হয়, অর্থাৎ সচল করার জন্য ফিন্যান্সিং করা হয়।
এইভাবে মূলত আমার সত্য ধারণাটা প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো যা হোক, আমরা আজকে যে বিষয়ে আলোচনায় আসছিলাম সেটা হলো যে ইউজ অফ ইকুয়েশান। আমরা কোন আলোচনায় ছিলাম? ইউজ অফ ইকুয়েশান, সোর্সেস অফ ফান্ড। তাহলে সোর্সেস অফ ফান্ডের কথা আমি বলি। সোর্সেস 1 নম্বরে যদি আমরা আলোচনা করি সোর্সেস অফ ফান্ড, তাহলে সোর্সেস অফ ফান্ড বলতে আমার প্রতিষ্ঠানে ফান্ড দরকার। তাহলে এই ফান্ডটা কীভাবে আসলো? এই ফান্ডটাই আসলো, আমি যেটা বলেছি সেটা হলো সত্তা ধারণার উপরে চলে এসেছে ফান্ডটা। এই যে এখানে দেখালাম যে সম্পদ তৈরি হয়েছে কত, দুইটা মিলে 1,50,000 তৈরি হয়েছিল সম্পদটা, দুইটা মিলে। এই ফান্ডটা কে দিয়েছিল? সোর্সেস অফ ফান্ড। আমরা ফান্ডটা কই পেলাম? একটা মালিক দিয়েছিল 1 লক্ষ টাকা, মালিক দিয়েছিল 1 লক্ষ টাকা, আর আমরা ব্যাংক বা অন্য কোনো জায়গা থেকে লোন নিয়েছিলাম 50,000। তাহলে এইভাবে আমার ইকুয়েশানে অর্থাৎ সম্পদ তৈরি হলো, একদিকে সম্পদ তৈরি হয়েছে, অন্যদিকে দায় তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে সোর্সেস অফ ফান্ড। আমি দেখি তোমরা যদি না তখনই আমাকে বলবে যে দেখছে না ক্লাস। স্যার দেখেন তো, ক্লাস দেখা যায় না, ক্লাস দেখা যাচ্ছে না। তাহলে নেটের সমস্যা নাকি? আচ্ছা দেখি, তোমরা একটু ওয়েট করো, দেখি ক্লাসটা ঠিকই আসুক। তাহলে এখন কি দেখছো তোমরা? যদি দেখতে পাও তাহলে জানাও এখন কি তোমরা দেখছো কিনা। ক্লাস কি এখন দেখছো কিনা তোমরা? ওনার ইকুইটি ফাউন্ড, ওনার ইকুইটি ফাউন্ড তোমরা দেখতে পাচ্ছ বোধহয়। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা এবার আলোচনায় আসছি যে ওনার ইকুইটি ফাউন্ড। ওনার ইকুইটি আমরা নিশ্চয়ই জানি মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব আমরা ইকুয়েশান থেকে কিভাবে পাই? তোমাদের এই বিষয়গুলো বুঝতেই হবে। যতক্ষণ না এই বিষয়গুলো পরিষ্কার হবে ততক্ষণ হিসাব বিজ্ঞান তোমাদের কাছে পরিষ্কার হবে না। সুতরাং তোমাদের একটু কষ্ট হলেও ইকুয়েশানটা বুঝতে হবে। তোমরা এসএসসিতে যেভাবে পড়ে আসো, এইচএসসি ক্লাসে কিন্তু তোমাকে বেসিক শিখতেই হবে। বেসিক শিখলেই অনেক সুন্দর তোমাদের সুন্দরভাবে হিসাব বিজ্ঞান শিখতে পাবে। তাহলে আমরা বলেছি যে ওনার ইকুইটি ফাউন্ড, তাহলে মালিকানা সত্ত্বটা এখান থেকে বের করা যায়। কিভাবে বের করা যায় আমি একটু উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো যে ওনার ইকুইটি ফাউন্ডের কথা বলি, যে সম্পদ আছে এখানে ধরো 2 লক্ষ টাকা, সম্পদ আছে কত? 2 লক্ষ টাকা। আর এই সম্পদটা কিভাবে তৈরি হয় নিশ্চয় করে একটু আগে আমরা দেখেছি যে একটা মালিক দেয়, যেটা ওনার ইকুইটি, আর একটা লাইবিলিটিস অর্থাৎ এক্সটার্নাল লাইবিলিটিস। তাহলে এখানে যদি এক্সটার্নাল লাইবিলিটিস থাকে হলো তোমার ধরো 70,000, তাহলে নিশ্চয় করে আমরা বুঝব
সম্পদ আমার এই পাশে যে সম্পদগুলো আসছে এই সম্পদগুলো কোত্থেকে এসেছে, আমার আসতে হলো এক্সটার্নাল লাইবিলিটি থেকে একটা আসছে আর ইন্টারনাল লাইবিলিটি দ্যাট ইজ ওনার ইকুইটি থেকে এসেছে। এই দুইটা মিলেই কিন্তু আমার সম্পদ তৈরি হয়। সুতরাং আমার টোটাল সম্পদ যদি 2 লক্ষ থাকে তাহলে নিশ্চয় করে ওনার ইকুইটি এক্সটার্নাল লাইবিলিটিস আছে 70,000, তাহলে 2 লক্ষ থেকে 70,000 বাদ দিলে আমরা ইন্টারনাল লাইবিলিটিস পাবো, দ্যাট ইজ 1,30,000, 1,30,000 হবে। এইভাবে আমরা ওনার ইকুইটি ফান্ড অর্থাৎ ওনার ইকুইটি খুঁজে নিতে পারি। তাহলে নিশ্চয় করে তোমরা যদি না বুঝো আমাকে ওই পয়েন্টেই বলবে যে আমি বুঝিনি স্যার, ঠিক আছে। আর একদম যদি তোমরা অল ওভার বলো স্যার বুঝলাম না, টোটালের উপরে যদি বলো সেটা ভালো হয় না। তোমরা নিশ্চয় করে বলবা যে স্যার আমি এই পয়েন্টটা বুঝলাম না, তাহলে সুন্দর হবে। আমি তো অল্প অল্প করে আলোচনা করছি, তো অল্প অল্প করে আলোচনা এখানে তোমরা জাস্ট যখন যেখানে বুঝবা না আমি এখানে একটু নজরদারি করছি, ওইখানেই কিন্তু ঠিক আমি বুঝাই দেব, অসুবিধা নেই। তো নিশ্চয় করে তোমরা আমরা অনার ইকুইটি কীভাবে বের করলাম, নিশ্চয় করে তোমরা জানো যে আমার এই দায় এবং এই দায় মিলে 2 লক্ষ টাকা আছে। তাহলে একটা দায় যদি দেওয়া থাকে নিশ্চয় করে আরেকটা দায় আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে এটা মাইনাস করে আমরা এটা বের করেছি। এইভাবে ওনার ইকুইটি ফান্ড অর্থাৎ মালিকানা সত্ত্বটা বের করতে পারি। মালিকানা সত্ত্ব তো নিয়ে আমরা অনেক আলোচনা করব, তো এখন আমরা অল ওভার আলোচনা যেহেতু করছি সুতরাং এইভাবেই আপাতত আলোচনা চলবে। এক্সটার্নাল লাইবিলিটি ফান্ড যেটা বলা হয়েছে, এরপরে আসবে এক্সটার্নাল লাইবিলিটিস, এক্সটার্নাল ফাউন্ড। এক্সটার্নাল লাইবিলিটিস ফাউন্ড, আমরা এক্সটার্নাল লাইবিলিটি কোনটা নিশ্চয় করে আমরা তোমাদের বলেছি যে অর্থাৎ যেটা বহি দায় বলা হয়, এই বহি দায়টা আমরা ইকুয়েশন থেকে কিভাবে বের করতে পারি এটার কথা আমরা আলোচনা করছি। যে নিশ্চয় করে আমরা জানি যে ইন্টারনাল লাইবিলিটিস এবং এক্সটার্নাল লাইবিলিটিস মিলে মোট সম্পদ হবে। তাহলে এখানে যদি আমরা এখন প্রশ্ন কি, আগে প্রশ্ন ছিল হলো ওনার ইকুইটি কীভাবে বের করব, এখন আমরা বের করছি হলো এক্সটার্নাল লাইবিলিটিস। সৃজনশীলে আসলে এইভাবে প্রশ্নগুলো হবে, সুতরাং খুব সুন্দর করে নজরদারি করবে। এখানে নিশ্চয় করে আমরা যদি এই অপশানটা অফ রাখি তাহলে আমরা দেখব যে আমার মোট সম্পদ কত, মোট সম্পদ 2 লক্ষ টাকা। মোট সম্পদ হলো কত, 2 লক্ষ। তাহলে আমার 1,30,000, তাহলে আমি এক্সটার্নাল লাইবিলিটিস অর্থাৎ নিশ্চয় করে 2 লক্ষ থেকে 1,30,000 বাদ দিলে আমার এখানে কি পেয়ে যাব, 70,000 টাকা পেয়ে যাব। এইভাবে আমরা এক্সটার্নাল লাইবিলিটিস পেতে পারি। তোমরা নিশ্চয় করে ভালো করে বুঝবে যে কোনটা কি পয়েন্ট আমরা বলে নিয়েছি। এটা হলো সম্পদ, এটা লাইবিলিটিস, ওনার ইকুইটি, ক্যাপিটাল, রেভিনিউ ইনকাম, এক্সপেন্ডিচার, ড্রয়িংস, উত্তোলন। অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মূলধন, রেভিনিউ ইনকাম, আয় যেটা বলা হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার, মুনাফা জাতীয় ব্যয়, আর হলো উত্তোলন। ড্রয়িংস মানে উত্তোলন। এগুলো তোমাদের আগের থেকেই জানা। আমরা একটা একটা করে পয়েন্টগুলো জানছি। আমরা সম্পদ সম্পর্কে জানলাম, সম্পদ কিভাবে তৈরি হচ্ছে, দায়টা এক্সটার্নাল লাইবিলিটিস কীভাবে তৈরি হচ্ছে, ইন্টারনাল লাইবিলিটিস কীভাবে তৈরি হচ্ছে, এইটা আমরা জানলাম। এরপরে নিশ্চয় করে আমরা কি পড়ছি, ইউজ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশান। তাহলে অ্যাপ্লিকেশান অফ ফান্ড, এই ফান্ডটার ব্যবহার কি হয় এটাকে বলা হয়েছে। এবার কি ইউজ অফ ফান্ড, আমরা এই 2 লক্ষ টাকা যে আসলো, এই 2 লক্ষ টাকা কিভাবে ব্যবহার হবে, ইউজ অফ ফান্ড। তাহলে ফান্ডটা তৈরি হলো কত, এই কোম্পানিতে 2 লক্ষ টাকা ফান্ড হয়েছে। তাহলে এই ফান্ডটা আমরা কি করি, এক্সপেন্স করি, একটা কি করি, ব্যয় করি। ফান্ডটা কি করি, একটা হলো আমরা নিশ্চয় করে ফান্ড আমরা ব্যয় করি, তহবিলের ব্যবহার করি, খরচ, চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ। তাহলে এখানে চলতি খরচ, চলতি খরচ, চলতি সম্পদ, চলতি সম্পদ আর হলো স্থায়ী
সম্পদ, স্থায়ী সম্পদ। এই ফান্ডটা প্রতিষ্ঠানে কিভাবে থাকে এইটাই হলো আমার জানার বিষয়। পরের আলোচনায় আমরা কি এসেছি, আমরা যে ফান্ড প্রতিষ্ঠানে তৈরি করলাম এই ফান্ডটা আসলে আমরা কিভাবে ব্যবহার করি। নিশ্চয় করে এটা আমাকে জানতে হবে যে ফান্ড আমরা ব্যবহার করছি। এখানে চলতি খরচ, কারেন্ট এক্সপেন্সেস অর্থাৎ প্রতিষ্ঠানে নিশ্চয় করে যখনই আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য নিশ্চয় করে আমাকে চলতি অপারেটিং কস্ট করতে হবে, অর্থাৎ পরিচালন খরচ করতে হবে। এই খরচের জন্য নিশ্চয় করে আমার সম্পদ থেকে খরচ করতে হবে। তাহলে একটা বিষয় গেল। এরপরে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে থেকে যাই। এই সম্পদটা কিভাবে থেকে যায়? কারেন্ট অ্যাসেট হিসাবে। এই কারেন্ট অ্যাসেটটা কি? কারেন্ট অ্যাসেটটা হলো নিশ্চয় করে তোমরা জানো যে কারেন্ট অ্যাসেট এটা হলো ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, দ্যাট ইজ কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, আমি আরও ক্লিয়ার করতে পারি কারেন্ট অ্যাসেটটা কি। যে সম্পদটা আমরা সবচেয়ে দ্রুত খরচ করতে পারি সেটাই হলো কারেন্ট অ্যাসেট, সেটা হলো আমার চলতি সম্পদ। তাহলে সম্পদটা আমরা কী করে ব্যবহার করলাম? একটা হলো অপারেটিং এক্সপেন্সেস হিসেবে, অর্থাৎ প্রতিষ্ঠান অপারেট করার ক্ষেত্রে আমরা একটা ব্যবহার করি, একটা কারেন্ট হিসেবে থেকে যায়। আর একটা কি? ফিক্সড অ্যাসেট পারচেস করি। ফিক্সড অ্যাসেট পারচেস, যেমন আমরা একটা কোম্পানি পরিচালনা করার জন্য কি দরকার হয়? স্থায়ী সম্পদ, অর্থাৎ দালান কোঠা, আসবাবপত্র, এইসব আর কি দরকার হয়। তাহলে আমরা সম্পদটাকে কিভাবে ভাগ করলাম? অর্থাৎ এইভাবে আমরা চলতি খরচ করি, চলতি সম্পদে থেকে যায়, স্থায়ী সম্পদে থেকে যায়। সম্পদগুলো ইকুয়েশন থেকে আমরা এইভাবে ব্যবহার করছি। দেখি তোমাদের কোনো সমস্যা আছে কি না। সমস্যা থাকলে নিশ্চয় করে আমাকে জানাবে, তাহলে নিশ্চয় করে আমরা বলে দেব। তোমরা একটু রেসপন্স করো। আমি কিন্তু পরবর্তীতে তোমাদেরকে 2-1টা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দেব, আর যারা দিতে পারবে না তাদেরকেও চেষ্টা করার জন্য তো ধন্যবাদ দিতেই হয়। তো যা হোক, চেষ্টার মধ্যে থাকবে। আমি কিন্তু পড়া নেই, আমার তাড়াহুড়া নেই। আমি যদি 2 দিনেও একটা ইকুয়েশন বুঝি, আমি যদি 1 মাসে ইকুয়েশন বুঝি, আমি যদি 2 মাসে একটা ইকুয়েশন বুঝি, শিখলাম, আর 10% আমাকে অন্য শিখতে হবে। সুতরাং আমি আসলে চেষ্টা করছি তোমাদের এই জায়গাটা, যদি তোমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। তোমাদের কি চেঞ্জ করতে হবে? তোমাদের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। এই চিন্তাধারাকে চেঞ্জ করলেই তুমি স্টুডেন্ট হবে ঢাকা ইউনিভার্সিটির। হ্যাঁ, তুমি স্টুডেন্ট হবে ভালো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেতে পারবে। সুতরাং এই চিন্তাধারাকে চেঞ্জ করো। ঠিক আছে, চিন্তাধারা, সবার মেধা সমান। কথার কথা, তুমি 3 পয়েন্ট পাইছো আর একজন পেয়েছে A+, তার মেধা এবং তোমার মেধাটা দুটাই সমান, কিন্তু তুমি মেধাকে ইউজ করো নাই। এই মেধাকে ইউজ না করার জন্য তোমার মনে হইতেছে তুমি অনেক পিছিয়ে আসো। আসলে এটা বিষয় না, এখন থেকেও তুমি ভালো করতে পারবে। তো যা হোক, চেষ্টা করো। এখন আমরা এই পয়েন্ট থেকে আসি যে আমাদের বলা আছে যে ক্যালকুলেশন অফ রেশিও অ্যানালাইসিস। তাহলে ক্যালকুলেশন অফ রেশিও অ্যানালাইসিস এটা তোমরা এখন খুব একটা বুঝবে না, তবে আমি একটু যেটা বলা যায় যে চলতি সম্পদের কি পরিমাণ আছে এইটা প্রতিষ্ঠানে, চলতি কারেন্ট রেশিও অ্যানালাইসিস যেটা বলা হয়। এরপরে এই ধরনের যে তড়িৎ অনুপাত, যে অনুপাতগুলো বিশ্লেষণ, প্রফিটের অনুপাত রেশিও অ্যানালাইসিস করা হয়। 1 বছর থেকে আরেক বছরের প্রফিট কিভাবে কম বেশি হচ্ছে, লাভ লোকসানের যে অ্যানালাইসিস, তা আমরা ইকুয়েশনের মাধ্যমে করতে পারি, ইকুয়েশনের উপাদানের মাধ্যমে করতে পারি। এটার কথা বলা আছে। তো আমার এইগুলোর ক্ষেত্রেও আমরা কি করি, মূলত ইকুয়েশনকে ব্যবহার করি। এরপরে আমরা বলতে পারি যে বোথ সাইড ব্যালেন্স শিট মাস্ট বি ইকুয়াল। বোথ সাইড ব্যালেন্স শিট মাস্ট বি ইকুয়াল। বোথ সাইড ব্যালেন্স শিট
both side balance sheet must be equal তাহলে both side balance sheet must be equal। তো এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় বুঝতে হবে যে তোমরা নিশ্চয় জানো যে হিসাবের দুই পাশ নিশ্চয় করে মিলে যাবে, হিসাবের দুই পাশ। আচ্ছা, তোমাদের সমস্যা হলে আমাকে একটু জানাও। আচ্ছা, দেখছো না তাই বলছো, তাই তো? তাহলে একটু দেখি, এখন কি দেখছো? এখন দেখলে একটু জানাও, তোমাদের রোলগুলো দিয়ে দাও। আমি কিন্তু এইখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, সুতরাং নিশ্চয় করে তোমরা এগুলো একটু নজরদারি করবে। যারা জানিয়েছো যে দেখছি না স্যার, তো একটু দেখো, এখন কি দেখো? হ্যাঁ, ওকে, অনেক সুন্দর যে বলেছ। দেখো এখানে বোথ সাইড ব্যালেন্স শিট মাস্ট বি ইকুয়াল, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার বা পয়েন্ট। তো এই পয়েন্টে নিশ্চয় করে আগেও প্রমাণিত দুই পাশ সমান হবে, দুই পাশ ইকুয়েশন অবশ্যই দুই পাশ সমান হবে। দুই পাশ কিভাবে সমান হবে? দুই পাশ সমান হতে বাধ্য, কারণ হলো আমরা দেখেছিলাম যে এই 2 লক্ষ কিভাবে এসেছে। 2 লক্ষ এসেছে হলো এইখানে ছিল, আমরা ধরে নিয়েছিলাম 30,000, আর এইখানে আমরা ধরে নিলাম 1,70,000, 1,70,000। অর্থাৎ এই সম্পদটা যে তৈরি হলো, প্রতিষ্ঠানে মোট 2 লক্ষ তৈরি হয়েছে, সেটা হলো অনার ইকুইটি ইন্টারনাল, দ্যাট ইজ টু সে ইন্টারনাল লাইবিলিটিস 1,70,000 আর এক্সটার্নাল লাইবিলিটিস 30,000। অর্থাৎ এই দুটো মিলেই কিন্তু আমার মোট সম্পদ তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না, বোথ সাইড ব্যালেন্স শিট মাস্ট বি ইকুয়াল? এটা হবে যে কোনো ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের, এটা তো অবশ্যই দুই পাশে সমান হবে এবং আধুনিক হিসাব বিজ্ঞানের সমীকরণে এটা মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা লাস্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন ফ্রম ইকুয়েশন। Debit credit determination very important factor. Without determination, without debit credit accounting is nothing. So it is very important part. সুতরাং এখানে তোমরা একটু বিষয় খেয়াল করো, যদি না বুঝো তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা বলেছি যে ডেবিট ক্রেডিট একটু নির্ণয় করা হয় ইকুয়েশান থেকে। এটা কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা পার্টে চলে এসেছি। এই পার্টটা তোমাকে 100% বুঝতে হবে। যারা আগের থেকে বুঝে আসো তাদেরকে তো ধন্যবাদ। আর যারা এখন অন্য গ্রুপ থেকে এসেছো অথবা ভুলে গেছো, তাদের জন্য হিসাব বিজ্ঞান জানতে হলে এই ইকুয়েশান মাস্ট তোমাকে আয়ত্তে রাখতে হবে। তাহলে ডেবিট ক্রেডিট ডিটারমিনেশানে আমরা এখানে আসতে পারি অ্যাসেট, অ্যাসেটস, সম্পদ। আমরা নিশ্চয় করে সম্পদ বৃদ্ধি, এখানে আমরা বলবো ডেবিট, সম্পদ বৃদ্ধিটা ডেবিট, হ্রাস ক্রেডিট। এইভাবে তোমরা নিশ্চয় জানো যে হিসাব সমীকরণের সম্পদ যদি আমার বৃদ্ধি হয় ডেবিট হবে, হ্রাস ক্রেডিট হবে। ইকুয়েশান থেকে আমরা ক্যালকুলেশন করছি। এখানে এল মানে এল, এখানে এ, তো এল লাইবিলিটিস, দ্যাট ইজ টু সে এক্সটার্নাল লাইবিলিটিস। আমরা সহজ ভাষায় বলবো দায় বৃদ্ধি, দায়
বৃদ্ধি, ক্রেডিট, হ্রাস, ডেবিট। তোমরা দেখছো কি না বিষয়টা? আমি নজরদারি করছি। হ্যাঁ, তোমরা অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু নজরদারি করো, আমি দেখছি কি অসুবিধা তোমাদের অথবা সুবিধা, এগুলো আমি দেখছি। তোমরা একটু নজরদারি করো। যারা আমি একটু বেসিক্যালি বিষয়টা হাত দিয়েছি, যে বিষয়টা তোমাদের জানা যাদের, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর যাদের জানা নেই, অন্য গ্রুপ থেকে এসছো, তাদের জন্য 100% এটা নিশ্চয় করে তোমরা উঠাইছো। আমরা পরবর্তীতে যাব একটু। এরপরে আসি ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থাৎ মূলধন। মূলধন আমরা জানি মূলধন বৃদ্ধি, বৃদ্ধি, ক্রেডিট, হ্রাস, ডেবিট। এটাও তোমাদের জানা, আমি একটু দ্রুত পার হচ্ছে এগুলো। এরপরে আয়, রেভিনিউ ইনকাম যেটা বলা হয়, তোমরা এগুলো জানো, আমি বিস্তারিত লিখছি না। আয়, বৃদ্ধি, বৃদ্ধি, ক্রেডিট, হ্রাস, ডেবিট, হ্রাস, ডেবিট। তো এগুলো বিশেষ করে যারা অন্য গ্রুপ থেকে এসেছো, আবার যারা এইখানে আসো, তাদেরও কিন্তু সমস্যা অনেক সময় হয়। সুতরাং তোমরা আচ্ছা, তাহলে এখানে তোমাদের নিশ্চয় করে যদি সমস্যা হয়, আমি আরেকবার বলে দিচ্ছি। যদি সমস্যা থাকে আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো, আমরা হিসাব সমীকরণের উপাদানগুলো কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় এটা বলে দিচ্ছি। সেটা হলো, আমরা প্রথমে বলেছিলাম সম্পদ বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। এরপরে লাইবিলিটিস বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। এরপরে কি আমরা মূলধন লিখেছি, মালিকানা সত্ত্ব এখনও লিখি নাই। মূলধন হলো বৃদ্ধি হলে ক্রেডিট হবে, হ্রাস ডেবিট হবে। দেখো এখন বুঝছো কি না? মূলধন বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। যখন মূলধন বাড়বে তখন ক্রেডিট হবে, হ্রাস হলে ডেবিট হবে। আয় অর্থাৎ রেভিনিউ ইনকাম, এই ইনকামটা যখন বৃদ্ধি হবে ক্রেডিট হবে, আর কমলে ডেবিট হবে। প্রতিষ্ঠানে আয় যদি বাড়ে সেটা হবে ডেবিট ক্রেডিট, আর কমলে হবে ডেবিট। এইভাবে আর কি। তোমরা দেখো, যারা বুঝো নাই এখন বুঝেছো কি না? এখন যদি বুঝো তাহলে ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ দেই। এরপরে আছে কি মালিকানা সত্ত্ব, ওনার ইকুইটি। ওনার ইকুইটি ওই ওনার ইকুইটি। জানো যে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি হলে বৃদ্ধি ক্রেডিট ডেবিট। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি হয় তাহলে ক্রেডিট হবে, হ্রাস হলে ডেবিট হবে। অর্থাৎ ওনার ইকুইটি, এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট হ্রাস ডেবিট, এটা আমরা বাদ দিয়ে গেছিলাম। আর এরপরে এক্সপেন্ডিচার, যেটা বলা হয় ই মানে কি ব্যয়, তোমরা জানো। তাহলে এখানে ব্যয়, এইটারে কি বলা হয় এক্সপেন্ডিচার। ব্যয় বৃদ্ধি, এখানে বৃদ্ধি ডেবিট
হ্রাস ক্রেডিট, উত্তোলন ড্রয়িংস তোমরা জানো এটার মানে কি উত্তোলন, উত্তোলন অর্থাৎ ইংরেজিতে আমরা বলি ড্রয়িংস। তাহলে এটা কি বৃদ্ধি ডেবিট হ্রাস, বৃদ্ধি যদি হয় লিখে দিই, বৃদ্ধি হলে ডেবিট হ্রাস ক্রেডিট। তাহলে এইভাবে পয়েন্টগুলো হয়েছে, অর্থাৎ অনার ইকুইটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট হ্রাস ডেবিট, ব্যয় বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট, ড্রয়িংস উত্তোলন বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট। এইভাবে আমরা প্রতিটা পয়েন্ট আলোচনা করেছি যে ক্যালকুলেশন অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ফ্রম ইকুয়েশান। নিশ্চয় করে তোমরা না বুঝলে আমাকে জানাবা, না তোমরা সুন্দর মতো জানাচ্ছ যে জি স্যার ভালো লাগলো যে হ্যাঁ জানাচ্ছ তোমরা। তো এরপরে ইকুয়েশান যে জানলাম, এখন যে পয়েন্টে আমাকে আসতে হবে এই পয়েন্টটা তোমাদের অনেক জানা। আমি নিশ্চয় করে তোমাদের বলেছি তুমি হিসাব বিজ্ঞানের যে প্রান্তে যাও, বাংলাদেশের হিসাব বিজ্ঞান পড়ো আর আমেরিকান হিসাব বিজ্ঞান পড়ো, তাতে কোনো সমস্যা নেই। তোমাকে এই ইকুয়েশানের উপর হিসাব বিজ্ঞান পড়তে হবে, এর বাইরে কোনো উপাদান হিসাব বিজ্ঞানে নেই। দেখতে মনে হচ্ছে ছোট, মূল ইকুয়েশান ফরম্যাট তোমরা জানো, এ ইকুয়াল টু এল প্লাস ওই এতটুকু দেখতে মনে হচ্ছে এবং লিখতে মনে হচ্ছে শর্ট, কিন্তু দুনিয়ার সমস্ত হিসাব বিজ্ঞানী এর মধ্যে আছে। সুতরাং এর মধ্যে যে কি আছে ওই বিষয়টাই তো আমাকে জানতে হবে। আমি তোমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে বলেছি এবং হিসাব বিজ্ঞান শেখার মতো শিখতে বলেছি। তাহলেই তোমরা ভবিষ্যৎ ঢাকা ইউনিভার্সিটির অর্থাৎ আইবি এর স্টুডেন্ট হতে পারবে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট হতে পারবে। এই আশাগুলো বুকের মধ্যে ডানা বাঁধবে কখন? যখন তোমরা হিসাব বিজ্ঞানকে প্রতিষ্ঠিতভাবে মাথার মধ্যে শিখতে পারবে। এটাই হলো তোমাকে এই বিষয়টা তোমার মাথার মধ্যে নিয়ে হিসাব বিজ্ঞান শিখতে হবে এবং আগাতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, আমরা জানি যে আমরা আসলে এটা আমরা মূল বিষয়গুলো হিসাব সমীকরণে ইউজেস অর্থাৎ ব্যবহারটা আমরা দেখেছি। এখন আমার এই যে এ মাত্র একটা অক্ষর, এই একটা অক্ষর কিন্তু একটা অক্ষর না, এই এর মধ্যে বিশাল কিছু লুকায়িত। গোটা হিসাব বিজ্ঞান যখন ইকুয়েশনের এক প্রান্তে এ লেখা আছে, নিশ্চয় করে এটা কিন্তু সহজ বিষয় হলেও এর মধ্যে অনেক বিষয় লুকায়িত আছে। সুতরাং এই কি কি বিষয়ের মধ্যে আছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তোমাদের প্রবলেম হলে আমাকে একটু জানতে হবে। তো দেখি এখানে সময় ওঠে কি না, যদি সময় ওঠে। একটু অসুবিধা হচ্ছে ক্লাসটা, হ্যাঁ ঠিক আছে। তো দেখছি যে আমরা এখানে সম্পদে ক্লাসিফিকেশান অফ অ্যাসেট আমরা এটা স্পর্শনীয়তা এবং অর্থনৈতিকভাবে যেটা আমরা দেখেছি টানজেবল অ্যাসেট, এই অ্যাসেটকে আমরা অর্থাৎ দৃশ্যমান স্পর্শনীয় এই অ্যাসেটটাকে আমরা ভাগ করব টানজেবল অ্যাসেট, এইটারে আমরা ভাগ করছি। আমরা নিশ্চয় জানি যে সম্পদের শ্রেণী করতে হবে। টানজেবল অ্যাসেট হলো যে সম্পদটা দৃশ্যমান, অর্থাৎ দৃশ্যমান সম্পদ কোনগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি লিখেছি? দৃশ্যমান সম্পদ।
দৃশ্যমান সম্পদ কোনগুলো? দৃশ্যমান সম্পদ হলো ওইগুলো যেগুলো আমরা দেখতে পাই, যেমন আমার দালান কোঠা, আসবাবপত্র। আর এই সম্পদটা কেন ট্রানজেবল সম্পদ? কারণ হলো এটা আমরা যেমন এর সুবিধা নিতে পারছি এবং দেখতেও পাচ্ছি, সুতরাং এটাকে ট্রানজেবল অ্যাসেট বলা হয়। তাহলে নিশ্চয়ই করে ট্রানজেবল অ্যাসেটগুলো তুমি বুঝছো, যেগুলো সুন্দর করে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর একটা কি ইনট্যাঞ্জেবল অ্যাসেট, যেটা আমরা নেক্সট যে পয়েন্টটা আমরা বলতে পারি সেটা হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট। অদৃশ্যমান সম্পদ। তাহলে আমরা সম্পদ কিন্তু প্রথমে যেভাবে ভাগ করছি, একটা হলো কি টানজেবল অ্যাসেট, তোমরা নিশ্চয়ই লেখা দেখছো টানজেবল অ্যাসেট, আর একটা ইনটানজেবল অ্যাসেট। টানজেবল অ্যাসেটে আমরা কি উদাহরণ দিলাম? দালান কোঠা, আসবাবপত্র, এগুলো যেগুলো দৃশ্যমান। আর অদৃশ্যমান কি? যেমন সুনাম। সুনাম টানজেবল অ্যাসেট, ইনটানজেবল অ্যাসেট। কীভাবে? এটা তোমাদের বুঝতে হবে। সবচেয়ে চাইতে স্থায়ী সম্পদ কিন্তু সুনাম। সুনাম আবার কিভাবে স্থায়ী সম্পদ? এটা যদি না বুঝে আসে তাহলে তো হবে না। তাহলে এটা কিভাবে আমি বুঝবো? যে ছোট্ট একটা উদাহরণ দিলে আমি ক্লিয়ার হয়ে যাব। সেটা কি? যেমন পাশাপাশি দুইটা দোকান যদি থাকে, আমরা আমাদের প্রতিষ্ঠানটা লিংক রোডের কাছাকাছি, লিংক রোডে যদি দুইটা দোকান থাকে এবং মুড়েই দুইটা দোকান থাকে, তাহলে দুইটা দোকানে একই পরিমাণ সম্পদ যদি থাকে এবং দেখা যাচ্ছে যে এক দোকানে সেল কম, এক দোকানে বেশি। কারণ কি? এক দোকানের সুনাম আমরা হয়তো জানি বেশি। কিভাবে? যে এক নম্বর দোকানে সে তুমি যদি যাও যে ভাই আমার একটা পেন লাগে, এই পেনটা আছে কি না, তো সে বলে যে জি আছে, একটা পেন তো আছে, আরও 5টা দেখিয়ে বলতে পারে যে ভাই হ্যাঁ দেখেন এটা না এটা, এটা না এটা, আপনি কোনটা চান, সুন্দর করে আচার ব্যবহার করছে। আর একজন তুমি পেন দেখতে চাইলে তো তার কাছে পেন নাই, ভাই যান এইগুলো আপনি খুঁজে নেন। বা এমন বলল যে ধরো একটা ছাগল হারিয়ে গেছে, একটা ছাগল একজন লোকের হারিয়ে গেছে, তো দোকানিকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি ছাগলটা দেখেছেন? তো এক নম্বর দোকানি বলল কি যে হ্যাঁ ভাই এই পাশ দিয়ে তো একটা ছাগল দেখেছে একটা তার ডাকতে, তো কোন দিক গেল ভাই একটু একটু খেয়াল করেন, তাহলে হয়তো পেয়ে যেতে পারেন। তো দেখি এদিকে আছে কিনা, উনিও একটু হেল্প করলো। আর দ্বিতীয় দোকানি, 2 নম্বর দোকানি, তুমি বললে ভাই আমি এখানে কি আমার ছাগলটা এদিকে যেতে দেখেছেন? তো যান এখান থেকে যান। হ্যাঁ, তো যা হোক, তো তার আচার ব্যবহারটা ইজ নট গুড। তাহলে এটা আচার ব্যবহারের উপর যেমন ডিপেন্ড করছে, তেমন হলো এটা হলো মানসিক সহযোগিতা করার যে একটা মনোভাব, অর্থাৎ সার্বিক বিষয়টা আমার ভদ্রতা, আচার ব্যবহারের উপর নির্ভর করে। অর্থাৎ এই সব কিছু মিলে আমি একটা জিনিসের হঠাৎ করে দাম বেশি রাখি, আমি কম রাখি, আমার পসিবল যতটুকু আমি কম রাখছি, তাহলে বিভিন্ন কারণে আমার সুনাম কম বা বেশি হচ্ছে। তাহলে এর প্রেক্ষাপটে আমার সেল বাড়ছে অথবা কমছে, এর প্রেক্ষাপটে আমার কি হচ্ছে? সেল বাড়ছে অথবা কম হচ্ছে। তাহলে আমার দোকানের মূল্য যদি আমি ধরে নিই 5 লক্ষ টাকা, দুইটার মূল্য 5 লক্ষ টাকা, কিন্তু আমি সেল করতে গেলে 1 নম্বর দোকানে আমি 7 লক্ষ টাকায় সেল করছি, আর 2 নম্বর দোকান সেল হচ্ছে 4 লক্ষ টাকায়। কারণ কি? আমার এখানে তাহলে আমি যদি ভ্যালুয়েশন করি, গুডউইল ভ্যালুয়েশন, তাহলে নিশ্চয় করে আমি দেখব যে এটার ভ্যালুয়েশন অর্থাৎ 3 লক্ষ টাকা বেশি, 4 3 7 3 লক্ষ টাকা বেশি। দ্যাট ইজ গুডউইল, অর্থাৎ সুনাম। এই কারণে সুনামকে সম্পদ বলা আছে। তোমরা বুঝেছো কি না, না বুঝলে আমি আরও পরিষ্কার করব। আমি একটু দেখে নিই তোমরা বুঝছো কি না বিষয়টা। কিছু দেখা যায় না স্যার, তাই তো? দেখা যাচ্ছে না? অনেকে তো আবার লিখেছো জি স্যার বুঝেছি, আমাকে একটু দেখি না স্যার, দেখতে অসুবিধা হচ্ছে, তাই তো? তো একটু চেষ্টা করো।
এখানে দেখতে অসুবিধা হলে একটু আমাকে জানাও। হ্যাঁ জি, হ্যাঁ দেখছো, তোমরা না দেখতে পেলে আমাকে জানাবে এবং দেখতে পেলেও জানাবে। এখানে একটু সমস্যা হচ্ছে, আমাকে এগুলো একটু জানিয়ে দিবে, না হলে কিন্তু আমি ভালো মতন আগাতে পারছি না। তো তোমরা আমাকে হেল্প করছো, এই জন্য অনেক ধন্যবাদ। তো যা হোক, নিশ্চয় করে আমি বোঝাতে পেরেছি যে ডিফারেন্স বিটুইন টু দোকানই আমি বলি, তাহলে 3 লাখ দ্যাট ইজ গুডউইল। নিশ্চয় করে তোমরা ভালো করে বুঝতে পারার কথা। তো যা হোক, আমরা এখানে টাঞ্জেবল অ্যাসেট, ইনটাঞ্জেবল অ্যাসেট পড়েছি। এরপরে আমরা আরও বলতে পারি অসমন্বিত ব্যয়ের কথা আমরা বলতে পারি। আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার, আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার, এটা একটু কঠিন আইটেম হলেও আমাকে বোঝাতেই হবে। আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার, অসমন্বিত ব্যয় যেটাকে আমরা বলি, সেটা কি ধরনের? যেমন সুনামের, না এটাকে আমরা এইভাবে বলতে পারি যে অবলেখকের কমিশন বলতে পারি, অবলেখকের কমিশন। এগুলো একটু আমরা সেকেন্ড ইয়ারে যখন উঠব, আমরা শেয়ার ভ্যালুয়েশন করব, তখন এটাকে আমি বিস্তারিত পড়াবো। শেয়ার ভ্যালুয়েশনে আমরা শেয়ার ক্যাপিটাল যেখানে আছে ওইখানে বিস্তারিত পড়াবো। এখানে শুধু বুঝে রাখো আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার। আরেকটা পয়েন্ট আছে, ওইখানে আমি একটু বুঝাবো। তো একটু খালি বুঝে নাও যে খরচ বাট আমরা এটাকে সম্পদ হিসেবে নেই, কারণ হলো প্রাথমিক খরচগুলোকে খরচ হিসাবে দেখালেও প্রাথমিক খরচ যেমন হতে পারে, প্রাথমিক খরচ আমি যে খরচটা করলাম ওইটা কিন্তু খরচ করেছি, বাট আমি সম্পদেও দেখাই, তাহলে আমাকে যেমন খরচ করতে হচ্ছে কিন্তু সম্পদ হিসাবে, কিন্তু খরচ করলে তো সেটার সম্পদ থাকছে না, কিন্তু আমাকে প্রাথমিকভাবে দেখাতে হচ্ছে। এই কারণে এটা আস্তে আস্তে এটাকে শেষ করে দিতে হয়। এটা আমি একদম উদাহরণ না গেলে তোমরা বুঝতে পারবে না, আমি একটু পরে আবার উদাহরণে যাব। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি এটা বোঝাবো, অসুবিধা নেই। তো তোমাদের এরপরে আলোচনায় আসতে পারি ক্লাসিফিকেশান অফ অ্যাসেটস অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন। ক্লাসিফিকেশান অফ অ্যাসেটস অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন অর্থাৎ সাজানোর ভিত্তিতে আমাকে কিভাবে সম্পদগুলোকে আমি সাজাতে পারি, এই বিষয়গুলোকে নিশ্চয় করে আমরা দেখাবো। এই সম্পদকে আমরা ক্লাসিফিকেশান করব প্রেজেন্টেশন অনুযায়ী। যেমন ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। এরপরে আমরা কি বলতে পারি? কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ, চলতি সম্পদ। তাহলে আমরা সম্পদ কয় প্রকারের লিখলাম? অর্থাৎ 2 প্রকারের। আর আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার একটু আগে লিখেছিলাম, যেটা আনঅ্যাডজাস্টেড আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার, অর্থাৎ এইটা আমরা প্রেজেন্টেশন অনুযায়ী সাজালাম। অর্থাৎ সম্পদটা আমি যে আমার প্রতিষ্ঠানে কিভাবে থাকবে, এই বিষয়টা আসলে আমার জানা দরকার। আচ্ছা, তাহলে আমি একটু আবার বলে দিচ্ছি।
আমরা যে আলোচনায় এসেছি সেটা হলো ক্যালকুলেশন ক্লাসিফিকেশন অফ অ্যাসেট অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের সম্পদগুলো কিভাবে থাকে, আমার প্রতিষ্ঠানের সম্পদগুলো কিভাবে থাকে। এই সম্পদগুলো নিশ্চয়ই করে প্রথম দিকে আমি দেখেছিলাম যে সম্পদগুলো স্থায়ী, আমার প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ থাকে। একটু ভালো করে খেয়াল করো, তাহলে যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদটা কিভাবে থাকে। স্থায়ী সম্পদ আমরা নিশ্চয়ই করে প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে এটা থাকে হলো যেমন দালান কোঠা, এটা দালান কোঠা, আসবাবপত্র, মেশিনারিজ, এগুলো স্থায়ী সম্পদ। এরপরে কারেন্ট অ্যাসেট, আমরা শুরুতেই বলেছিলাম কারেন্ট অ্যাসেটটা কিভাবে থাকে, যেমন নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, এইগুলো তোমরা নিশ্চয় করে এসএসসির কিছু ধারণা আছে। আর আনঅ্যাডজাস্টেড এক্সপেন্ডিচার, যেটা বলে অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়। তাহলে এই অসমন্বিত ব্যয় কোনগুলো, আমি এবার তখন উদাহরণ দেই নাই, কারণ একই ধরনের উদাহরণ বারবার আসবে বিধায় আমি তখন দেই নাই। এবার আমি উদাহরণটা দিয়ে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা বুঝে যাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা বলতে পারি বিলম্বিত বিজ্ঞাপন। আমি কিন্তু একদম তরতাজা উদাহরণ দেবো এবার। তাহলে এই দুটো নিশ্চয় করে বুঝতে পেরেছো আশা করি, স্থায়ী সম্পদ কোনগুলো, কারেন্ট অ্যাসেট কোনগুলো। আমরা একটা সংজ্ঞাও দিয়েছিলাম একটু আগে, যে সম্পদটা কারেন্ট অ্যাসেট, যে সম্পদটা আমরা দ্রুত খরচ করতে পারি সেটা হলো আমার চলতি সম্পদকে আমরা বলে। আর স্থায়ী সম্পদ, যে সম্পদকে আমরা দ্রুত খরচ করতে পারি না। আমি ইচ্ছা করলে কি আমি দালান কোঠা আজকে বিক্রি করে দিয়ে আমি খরচ করে দেব? আমার আজকে 5 লক্ষ টাকা আপ্যায়নের জন্য দরকার, তাহলে আমি কি এই বিল্ডিং বিক্রি করে আমি খরচটা করব? তাই হয়? এটা দ্রুত করা যায়? যেটা দ্রুত করা যায় না আসলে সেটাই মূলত ফিক্সড অ্যাসেট, ঠিক আছে না? তো এবার আমরা এটার অসমন্বিত ব্যয়ের বিষয় আছে, যেমন বিজ্ঞাপন খরচ। এরপরে আমরা কি বলছি? বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচটা যেমন আমি সরকারের কাছে ওভারব্রিজটা ভাড়া নিলাম 5 বছরের জন্য 50,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 5 বছরের জন্য। তাহলে আমি একটা খরচ করেছি। তাহলে নিশ্চয়ই করে এই খরচটা কয় বছরের জন্য? 5 বছরের জন্য। 5 বছরের জন্য যদি আমি এই বিজ্ঞাপনের জন্য আমি ভাড়া নিয়ে থাকি আমার কোম্পানির জন্য, তাহলে আমি খরচটা 5 বছরে 5 ভাগে দেখাবো। তাহলে আমি কত টাকা দিয়ে ভাড়া নিয়েছি? নিশ্চয় করে ভাড়া নিয়েছি হলো 5 বছরের জন্য 50 লক্ষ টাকা দিয়ে, পার বছর 10,000 করে পড়ে। তাহলে আমি প্রথম বছরে খরচটা দেখাবো, প্রথম বছরে খরচটা দেখাবো 10,000 টাকা, এটা আমার টোটালি খরচ। বাট যখনই আমরা এখানে আরও 4 বছর সামনে আছে এবং আমার হাতে আছে 40,000 টাকা, তাকেই আমরা বলবো অসমন্বিত ব্যয়, যেটা সমন্বয় করা এখনও হয়নি। নিশ্চয় করে বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। আমি একদম তোমাদের চোখের সামনে প্রতিনিয়ত যে অ্যাডগুলো পড়ে, কীভাবে অ্যাডগুলো সরকারের সাথে রাস্তায়, অর্থাৎ যেগুলো সরকারি বিজ্ঞাপন বুথ যেটা বলে কিভাবে হয়, সেটারও উদাহরণ দিয়েছি আমি। দ্বিতীয় বছরের যদি আমরা বলি, দ্বিতীয় বছরে এভাবে আসতে পারে যে আমার আর 40,000 আছে, পরের বছরে আমি আরও 10,000 দেখালাম খরচ, তাহলে আমার যেমনটি থেকে গেল আরও 30,000, খরচ দেখালাম আরও 10,000। পরের বছর 3 নম্বর বছরে আমরা খরচ দেখালাম 10,000, সামনে আছে আমার 2 বছর, এটা আরও 20,000 টাকা আছে, এটা হলো অসমন্বিত ব্যয়। এরপরের বছরে আমরা দেখলাম 10,000, আর কত হাজার থাকে অসমন্বিত ব্যয় হিসাবে, আরও 10,000 থাকে। এরপরের ফিফথ অর্থাৎ 5 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন আর আমার কোনো বিজ্ঞাপন নামের যে ব্যয় এক্সপেন্স হয়ে গেল। এক্সপেন্স কোনটা? যেটা আমরা খরচ করি এবং তার যে ভোগ অর্থাৎ তার যে আমার উপকার, সেটা আমরা সাথে সাথেই ভোগ করে নিই, সেটাই হলো ব্যয়। আর যেটা ব্যয় হচ্ছে না সেটাই হলো অসমন্বিত থেকে যাচ্ছে। নিশ্চয়ই আশা করি তোমরা সুন্দরভাবে এটা বুঝছো আর বোঝারই কথা।
আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার করেছি। তো যা হোক, আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে অনেকে আমার সাথে ছিলে এবং বোঝার চেষ্টা করেছো। আমি আশা করি যে তোমরা নেক্সট ক্লাসগুলোকে, আমার ক্লাসটা এরপরে আবার আছে তোমার প্রতি বৃহস্পতিবারে থাকে, সুতরাং বৃহস্পতিবারে 10টা 10-এ থাকে। তোমরা চেষ্টা করবে ক্লাসে উপস্থিত থাকার। আমি বারবার বলছি, আমি কিন্তু যা পড়াবো বেসিক্যালি পড়াবো, স্ট্রংলি বেসিক তৈরি করার জন্য পড়াবো, এবং এটা যদি তোমরা স্মরণ করো, বোঝার চেষ্টা করো, হিসাব বিজ্ঞান তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাই আমি আজকে কিছু চলে গেছে অন্য ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে এই ক্লাসের উপরে আমি কিন্তু কুইজ দেব। অর্থাৎ আজকে যে পড়িয়েছি, আগামী সপ্তাহে যে ক্লাসটা আছে নিশ্চয় করে এর উপরে আমি কুইজ দিব তোমাদেরকে। আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিবে। তো আশা করি তোমরা সুন্দর করে এই বিষয়গুলো স্টাডি করবে আর তোমরা ভালো থাকো। এই শুভকামনা আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।